হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভিআর একাডেমিতে। আমি তোমাদের সৌম্য তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এনএমজিএনএম 2024 এর আজকে কিন্তু লাইফ সায়েন্সের একটা প্র্যাকটিস সেট। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা 14th সেট করছি। তো এর আগে কিন্তু অলরেডি আমরা 13টা সেট নিয়ে আলোচনা করেছি, যেখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বা যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, তার থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করেছি। তো যারা যারা আগের সেটগুলো দেখোনি বা যারা যারা আগের ক্লাসগুলো করোনি, অবশ্যই করে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। এবং সেখান থেকে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই করে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে এবং সেখান থেকে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্লাসগুলো হচ্ছে, এগুলো ফ্রি পিডিএফস গুলো পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে তোমরা জয়েন করবে। লিঙ্কগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে, সেখান থেকে খুব সহজে কিন্তু তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারবে এবং অবশ্যই করে তোমরা জয়েন হয়ে থাকবে। তো চলো আজকে আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করব। তো দেখে নিই আমাদের আজকে কোয়েশ্চেনগুলো কি রয়েছে। কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এক্সাম কিন্তু তোমাদের ধীরে ধীরে এগিয়ে আসছে, তো সবাই কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো এবং কোয়েশ্চেনগুলো কিন্তু সবাই ভালো করে কিন্তু করতে থাকো। দেখো তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, এখানে বলেছে অন্ধকারে দেখতে সাহায্য করে আমাদের কোন কোষ। ঠিক আছে, তার মানে অন্ধকারে দেখতে সাহায্য করে, এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ কি কি বলেছে। বলছে রড কোষ, কোন কোষ, উভয় নাকি কোনোটাই নয়। তাহলে চারটে অপশনের মধ্যে আমরা জানি যে অন্ধকার বা হচ্ছে আমাদের ডার্ক বা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশনের জন্য কে সাহায্য করছে। আমরা জানি যে রড কোষ রয়েছে আমাদের কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট বা হচ্ছে আমাদের ভিশনের জন্য। রড কোষ কিন্তু রড শেপড, আমাদের চোখের মধ্যে রড শেপড কিছু সেল রয়েছে যেগুলোকে আমরা রড কোষ বলছি। দেখতে কিন্তু অনেকটা এইভাবে হচ্ছে রড সেলগুলোকে। ঠিক আছে, এগুলো হচ্ছে রড কোষ। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের অন্ধকার বা ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশনের জন্য কিন্তু হেল্প করছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন কোষ রয়েছে। ঠিক আছে, কোন কোষ কিন্তু কোন শেপড হয়। ঠিক আছে, কোন শেপড হয়, তার মানে আমরা জানি যে কোন কোষগুলো কেমন দেখতে হচ্ছে। কোন কোষগুলো কিন্তু এই কোন শেপ দেখতে হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কোন কোষ। তাহলে এটা হচ্ছে কোন কোষ এবং এটা হচ্ছে আমাদের রড কোষ। এই কোন কোষগুলো কি হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন রকম কালার যেগুলো রয়েছে, তাহলে কালার গুলো চিনতে সাহায্য করছে কিন্তু এই কোন কোষ। ঠিক আছে, তো এই কোন কোষ কিন্তু আমাদের বিভিন্ন রকম যে আমাদের কালারফুল জিনিসগুলো দেখছি এবং একটা কালারের সঙ্গে অন্য কালারের যে ডিফারেন্স, সেগুলো কিন্তু চিনতে সাহায্য করছে এই কোন সেল। ঠিক আছে, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশন বা অন্ধকার যেহেতু বলেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে গেল রড কোষ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে, দেখো রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কি বলা হচ্ছে। রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন বিন্দু, সেটাকে আমরা কি বলছি। তার মানে চোখের রেটিনার মধ্যে যেখানে এসে অপটিক নার্ভটা কিন্তু যুক্ত হচ্ছে, এই অপটিক নার্ভ কিন্তু আমাদের কি করছে না, আমাদের মস্তিষ্কের মধ্যে এই সেন্সেশনটাকে নিয়ে যাচ্ছে যে এটা হচ্ছে কি ধরনের বস্তু বা আমরা যে দেখতে পাচ্ছি এবং সেটাকে সেন্স করতে পারছি, বুঝতে পারছি, সেই সেন্সেশনটা কিন্তু নিয়ে যাচ্ছে এই অপটিক স্নায়ু। তাহলে অপটিক স্নায়ু যেখানে এসে মিশছে রেটিনার সঙ্গে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে অবশ্যই করে আমরা বলবো যে ব্লাইন্ড স্পট। তার মানে কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের কিন্তু ব্লাইন্ড স্পট। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ একটা পীত বিন্দু বা যেটাকে আমরা বলছি ইয়েলো স্পট। ঠিক আছে, ইয়েলো স্পট, এই ইয়েলো স্পট হচ্ছে কিন্তু এমন একটা জায়গা আমাদের চোখের মধ্যে যেখানে কিন্তু সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ঠিক আছে, এই ইয়েলো স্পটে কিন্তু সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে এটাও কিন্তু রেটিনার উপরেই রয়েছে। ব্লাইন্ড স্পট বা ইয়েলো স্পট দুটোই কিন্তু রেটিনার উপরেই রয়েছে। তাহলে রেটিনার উপরে যেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেটাকে আমরা বলছি ইয়েলো স্পট বা পীত বিন্দু। এবং যেখানে সে অপটিক স্নায়ু মিশছে রেটিনার সঙ্গে এবং যেখানে কিন্তু কোন রকম কোনো প্রতিবিম্ব গঠিত হচ্ছে না, সেটাকেই আমরা বলছি কি ব্লাইন্ড স্পট। এখানে কিন্তু কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। ঠিক আছে, মনে রাখতে হবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে না, প্রতিবিম্ব গঠিত হয় না। ঠিক আছে, এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এখানে কিন্তু সবচেয়ে ভালো পীতবিন্দুতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হচ্ছে। চলো তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, দেখো চক্ষু জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে এমন একটি প্রাণী। ঠিক আছে, চক্ষু জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে এমন একটি প্রাণীর উদাহরণ দিতে হবে। অপশনগুলো কি কি রয়েছে আমাদের, আরশোলা রয়েছে, হাইড্রা রয়েছে, ইউগ্লিনা রয়েছে আর হচ্ছে অ্যামিবা রয়েছে। তাহলে এদের মধ্যে রাইট অ্যান্সারটা আমাদের কি হয়ে যাচ্ছে, ইউগ্লিনা। ঠিক আছে, এই ইউগ্লিনারই কিন্তু আমরা দেখবো যে চোখটা কিন্তু একটা জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করছে। ঠিক আছে, ইউগ্লিনার ক্ষেত্রে চোখটা কিন্তু জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করছে। আর হাইড্রার একটা বিশেষ বৈশিষ্ট্য কি আমরা যদি দেখে নেই, হাইড্রার ক্ষেত্রে কিন্তু বাডিং দেখা যাচ্ছে। ঠিক আছে, বাডিং বা কোরকোদ্গম যেটাকে আমরা বলছি, হাইড্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে।
ঠিক আছে, এই বাডিং বা কোরকোদ্গম দেখা যাচ্ছে এর সাহায্যে কিন্তু এরা কি করছে না নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে। ঠিক আছে, বাডিং বা কোরকোদ্গম এটা হচ্ছে একটা অযৌন জননের প্রসেস। ঠিক আছে, অযৌন জননের প্রসেস। ঠিক আছে, তাহলে এর সাহায্যে এরা নিজেদের সংখ্যা কিন্তু বৃদ্ধি করছে। আর অ্যামিবার ক্ষেত্রে আমরা কি দেখবো, অ্যামিবা হচ্ছে কি আমাদের এককোষী একটা জীব। ঠিক আছে, অ্যামিবা হচ্ছে এককোষী একটা জীব এবং এর হচ্ছে গিয়ে যদি আমরা দেখি যে গমন অঙ্গ কি হচ্ছে না ক্ষণপদ বা আমরা যেটাকে বলছি সিউডোপোডিয়া। ঠিক আছে, আচ্ছা, আর অ্যামিবা হচ্ছে কি, অ্যামিবা হচ্ছে কিন্তু প্রোটোসেল। ঠিক আছে, একদম মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, চলো একটু আগে কিন্তু আমরা কোয়েশ্চেনের অ্যান্সারটা করলাম যে পিত বিন্দু থাকে কোথায়। ঠিক আছে, পিত বিন্দু থাকছে কোথায়, একটু আগে কিন্তু আমরা করলাম যে পিত বিন্দুর অবস্থানটা কোথায় বা পিত বিন্দুর বৈশিষ্ট্যটা কি সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে অপশনগুলো কি কি রয়েছে দেখো, চক্ষুতে রয়েছে, রেটিনাতে রয়েছে, কোরোয়েডে রয়েছে, স্ক্লেরাতে রয়েছে। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সারটা কিন্তু অনেকেই কিন্তু চক্ষুতে দেখে চক্ষুতে অ্যান্সার করে দিতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে চক্ষুতে পিত বিন্দু অবশ্যই করে থাকছে, চোখের কোন জায়গাটাতে স্পেসিফিক কোন প্লেসে থাকছে সেটা কিন্তু আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে একটু আগে যে রেটিনাতে, এই রেটিনার মধ্যেই কিন্তু থাকছে কি পিত বিন্দু বা আমরা ব্লাইন্ড স্পট দুটোই দেখলাম, অন্ধবিন্দু বা পিত বিন্দু যেটাকে আমরা বলছি, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট যেখানে কিন্তু কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, আর পিত বিন্দু হচ্ছে ইয়েলো স্পট যেখানে সবচেয়ে ভালো কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে দুটোই কিন্তু রেটিনাতে থাকছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 5 কি রয়েছে দেখো, বলছে মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো, মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ক্লাসেও কিন্তু ডিসকাস করে দিয়েছিলাম যে আমাদের যে অস্থিগুলো রয়েছে বা আমাদের যে হাড়গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অস্থির নাম কি বা সবচেয়ে ছোট অস্থির নাম কি, কোথায় রয়েছে সেই অবস্থানগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তাহলে দেখো এখানে বলছে মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, সেটা হচ্ছে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের, আমি তোমাদের সেখানে বলেছিলাম যে স্টেপিস। আমাদের যে হাড়গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, বলেছিলাম আমাদের থাই বোন, আমাদের উরুতে রয়েছে, আর সবচেয়ে ছোট হচ্ছে কি স্টেপিস, সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস। তাহলে এই স্টেপিস কোথায় থাকছে, আমাদের কিন্তু কানের মধ্যে থাকছে। ঠিক আছে, স্টেপিস কিন্তু থাকছে আমাদের কানের মধ্যে, এবং তার সঙ্গে আমি তোমাদের বলেও দিয়েছিলাম এই স্টেপিস হচ্ছে যখন সবচেয়ে ক্ষুদ্র অস্থি, এর সঙ্গে আমাদের কিন্তু মনে রাখতে হবে সবচেয়ে ক্ষুদ্র আমাদের কিন্তু পেশিও রয়েছে এখানেই। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্র পেশি যেটাকে আমরা বলছি স্টেপিডিয়াস। ঠিক আছে, স্টেপিডিয়াস নামক পেশিটা সবচেয়ে আমাদের কিন্তু ক্ষুদ্র পেশি, এটা হচ্ছে আমাদের কি না স্টেপিডিয়াসটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্র পেশি। ঠিক আছে, মনে রাখতে হবে নামটা স্টেপিডিয়াস। সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে কি আমরা যদি অস্থির সঙ্গে মনে রাখতে পারি, স্টেপিস হচ্ছে সবচেয়ে ছোট অস্থি, তার সঙ্গে সবচেয়ে ক্ষুদ্র আমাদের পেশি হয়ে যাচ্ছে স্টেপিডিয়াস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 6 কি রয়েছে দেখো, বলছে নিচের কোনটি শব্দ গ্রাহক হিসেবে কাজ করে। তাহলে আমাদের যে কানের মধ্যে আমরা যে শব্দটা শুনতে পাচ্ছি তাহলে তার জন্য কে হেল্প করছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে কানের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমরা ভালো করে যদি একটু দেখে নিই তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে দেখো রড কোষ রয়েছে, কোন কোষ রয়েছে, অর্গান অফ কর্টি রয়েছে, আর হচ্ছে অর্ধবৃত্তাকার নালী। তাহলে আমরা এখনই দেখলাম যে রড কোষ এবং কোন কোষ এগুলো কোথায় থাকছে, এগুলো থাকছে চোখের মধ্যে। তাহলে এগুলো নিশ্চয়ই শব্দগ্রাহক হিসেবে কাজ করবে না। ঠিক আছে, যেহেতু চোখের মধ্যে থাকছে তাহলে এগুলো নিশ্চয়ই শব্দগ্রাহক হিসেবে কাজ করবে না। তাহলে বেঁচে থাকলো আমাদের কাছে দুটো, তাহলে দুটো অপশনের মধ্যে কি রয়েছে, অর্গান অফ কর্টি রয়েছে আর হচ্ছে অর্ধবৃত্তাকার নালী। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে কি বলো দেখি, এই অর্গান অফ কর্টি যেটা রয়েছে, অর্গান অফ কর্টি যেটা রয়েছে এটাই কিন্তু আমাদের কিন্তু শব্দগ্রাহক হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই অর্গান অফ কর্টি হচ্ছে গিয়ে আমাদের শব্দ গ্রাহক হিসেবে কাজ করছে, তার মানে আমরা যে শব্দটা শুনছি সেটা রিসেপ্টর বা সেটাকে গ্রহণ করছে কে, এই অর্গান অফ কর্টি। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে অর্গান অফ কর্টি হচ্ছে আমাদের কানের মধ্যে অবস্থিত এবং এটা আমাদের শব্দ গ্রাহক বা সাউন্ড রিসেপ্টর হিসেবে কাজ করছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 7 কি রয়েছে দেখো, বলছে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থিগুলো কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। তাহলে অপশনগুলো আমরা দেখে নেব, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে এখানে বলেছে আমাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কি কি রয়েছে দেখো, লালা গ্রন্থি রয়েছে, যকৃৎ রয়েছে, অশ্রু গ্রন্থি রয়েছে, থাইরয়েড রয়েছে। তাহলে অপশনগুলোর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে, আমাদেরকে বলেছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে রাইট অ্যান্সার এখানে আমরা বুঝতেই পারছি রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের থাইরয়েড। ঠিক আছে, রাইট অ্যান্সার কিন্তু আমাদের এখানে থাইরয়েড হচ্ছে, কারণ থাইরয়েডই হচ্ছে এখানে একমাত্র অন্তঃক্ষরা, বাকি যেগুলো রয়েছে লালা গ্রন্থি, যকৃৎ বা অশ্রু গ্রন্থি এগুলো সব কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে,
এগুলো কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি, এগুলো কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ নয়। তাহলে থাইরয়েড হয়ে যাচ্ছে একমাত্র গ্রন্থি যেটা হচ্ছে কি আমাদের কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। এবং মনে রাখতে হবে এই থাইরয়েড হচ্ছে কি থাইরক্সিন হরমোন, ঠিক আছে। থাইরয়েড কিন্তু থাইরক্সিন হরমোন বা T4 হরমোন যেটা খরিত করছে। থাইরয়েড থেকে দুটো হরমোন খরিত হয়, একটা হচ্ছে T3, ঠিক আছে, ট্রাই আয়োডোথাইরেনিন, আর হচ্ছে T4, ঠিক আছে। T4 হচ্ছে টেট্রা। তাহলে এই দুটো হরমোন কিন্তু খরিত হচ্ছে এবং যেটা আমরা বলছি থাইরক্সিন হরমোন, ঠিক আছে। থাইরক্সিন হরমোন খরিত হচ্ছে এবং থাইরক্সিন হরমোন আমাদের কিন্তু জানি যে হরমোনের ফাংশন গুলো কি কি রয়েছে এবং হরমোনের চ্যাপ্টার গুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে আমরা জানি যে থাইরয়েড হরমোনের কম ক্ষরণের ফলে কি হচ্ছে বা বেশি ক্ষরণের ফলে কি হচ্ছে, গ্রেভস ডিজিজ হচ্ছে। এবং এখানে আমরা যদি দেখি যে মিক্সিডিমা এবং ক্রেটিনিজম এই সমস্ত ডিজিজ গুলো কিন্তু থাইরয়েডের প্রভাবে হচ্ছে, তাই তো। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং অশ্রু গ্রন্থি কোথায় থাকে আমরা জানি যে আমাদের চোখের ওপরে, ঠিক আছে, ঠিক ওপরের অংশে বা চোখের ঠিক পাতার নিচটাতে কিন্তু থাকছে আমাদের অশ্রু গ্রন্থি, ঠিক আছে। তাহলে অশ্রু গ্রন্থি কি করছে, অশ্রু ক্ষরণ করতে সাহায্য করছে, ঠিক আছে। এই অশ্রু ক্ষরণের মাধ্যমে কি করছে, আমাদের চোখটাকে সবসময় ভেজা রাখছে এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম কোনো ফরেন পার্টিকেল, কোনো বিজাতীয় বস্তু যদি আমাদের চোখের মধ্যে চলে যায় সেটাকে কিন্তু সে বের করে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এবং এই অশ্রুর মধ্যে কি থাকছে, অশ্রুর মধ্যে উৎসেচক থাকছে। এই উৎসেচক কি করছে, কোনো জীবাণুকে আমাদের চোখের মধ্যে কিন্তু নষ্ট করে ফেলতে সাহায্য করছে, তাই তো। ওকে, তাহলে যকৃতটা যদি আমরা দেখি যে যকৃত হচ্ছে কিন্তু আমাদের শরীরের মধ্যে বা মানব শরীরের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে। যকৃত কিন্তু আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি। এবং এই যকৃত কি করছে, যকৃত কিন্তু আমাদের যে গ্লুকোজ গুলো, সেই গ্লুকোজ গুলোকে কিন্তু জমা রাখতে সাহায্য করছে, গ্লাইকোজেন রূপে এর মধ্যে কিন্তু সঞ্চিত থাকছে। লালা গ্রন্থি থেকে আমরা জানি যে লালা ক্ষরণ হচ্ছে। লালার মধ্যে যে সমস্ত উৎসেচক গুলো থাকছে সেগুলো কি করছে, আমাদের শর্করা জাতীয় যে খাদ্যগুলো রয়েছে সেই শর্করা জাতীয় খাদ্যগুলোকে কিন্তু ভেঙে ফেলতে সাহায্য করছে এবং সেগুলোকে কিন্তু আমাদের পরিপাক করতে সাহায্য করছে। আমাদের কিন্তু জানি যে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে, ঠিক আছে। লালা গ্রন্থিগুলোর নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সাবলিঙ্গুয়াল রয়েছে, সাবম্যান্ডিবুলার রয়েছে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে আমাদের প্যারোটিড। তাহলে এই যে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে এগুলোর নামও কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 8 কি রয়েছে দেখো, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি। এটা হচ্ছে খুবই ইজি কোয়েশ্চেন। মিশ্র গ্রন্থির উদাহরণ কোনটা হয়ে যাচ্ছে, অপশনগুলো দেখো, বলেছে থাইরয়েড, পিটুইটারি, অগ্নাশয়, যকৃৎ। কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো আমরা জানি যে মিশ্র গ্রন্থির মধ্যে একমাত্র আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সেটা হচ্ছে অগ্নাশয়। তাহলে অগ্নাশয়কে আমরা বলছি কি মিশ্র গ্রন্থি। অগ্নাশয়কে আমরা বলছি মিশ্র গ্রন্থি। তার কারণ কি, আমরা জানি যেই গ্রন্থির মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো ক্যারেক্টারই থাকবে তাকে আমরা বলছি মিশ্র গ্রন্থি। তাহলে এই যে অগ্নাশয় গ্রন্থি, এই অগ্নাশয় গ্রন্থি কি করছে, এর মধ্যে কিন্তু অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি কি মিশ্র গ্রন্থি। আচ্ছা, এই অগ্নাশয় থেকে আমরা জানি যে কোন কোন হরমোন গুলো খরিত হচ্ছে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ যেটাকে আমরা বলছি, সেখানে কিন্তু আলফা কোষ এবং বিটা কোষ রয়েছে। তাহলে আলফা কোষ থেকে আমরা জানি যে কি হচ্ছে না, গ্লাইকোজেন হরমোন, গ্লুকাগন হরমোন খরিত হচ্ছে, ঠিক আছে। আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন খরিত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন হরমোন খরিত হচ্ছে, ঠিক আছে। এই হরমোনগুলোর নাম কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু সোমাটোস্টেটিন নামক একটা হরমোন খরিত হয় অগ্নাশয় থেকে, ঠিক আছে। যকৃতের কথা একটু আগেই আমরা বললাম। পিটুইটারি আমরা জানি, পিটুইটারি কিন্তু আমাদের রয়েছে কোথায়, মস্তিষ্কে রয়েছে। পিটুইটারি কিন্তু আমাদের বডির যে সমস্ত হরমোনাল ফাংশন গুলো রয়েছে সেখান থেকে কিন্তু কন্ট্রোল করছে। তো সেই জন্য পিটুইটারিকে আমরা বলছি যে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, এখানে পিটুইটারির অবস্থানটা জেনে রাখা ভালো যে এটা হচ্ছে কি না, আমাদের মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে এই পিটুইটারি গ্রন্থিটা অবস্থান করছে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 9 বলছে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। দেখো একটু আগেই কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে ইনসুলিন নিঃসৃত হচ্ছে কোথা থেকে বা ইনসুলিন ক্ষরণ হচ্ছে কোথা থেকে, ঠিক আছে। চলো তাহলে ইনসুলিন নিঃসৃত হয়, এখানে আমরা যদি অপশনগুলো দেখে নিই, অপশনগুলো দেখলেই কিন্তু তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। দেখো বলছে থাইরয়েড, পিটুইটারি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আর অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে একটু আগেই আমরা বললাম যে অগ্নাশয়ের মধ্যে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের যে দ্বীপপুঞ্জ রয়েছে তার কিন্তু কোন কোষ থেকে না, তার হচ্ছে বিটা সেল থেকে, ঠিক আছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে,
বিটা কোষ থেকে কিন্তু খরিত হচ্ছে আমাদের ইনসুলিন, বিটা কোষ থেকে খরিত হচ্ছে ইনসুলিন, আর আলফা কোষ থেকে এখনই বললাম যে গ্লুকাগন নামক হরমোনটা খরিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখে নেব থাইরয়েড এবং পিটুইটারি নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম। এখানে রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি, তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি হরমোন খরিত হচ্ছে? অ্যাড্রিনালিন হরমোন খরিত হচ্ছে। ঠিক আছে, এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হচ্ছে এবং এই অ্যাড্রিনালিন হরমোনকে আমরা কি বলছি? জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন বা সংকটকালীন হরমোন। ঠিক আছে, বা 3F হরমোনও কিন্তু আমরা বলে থাকি, 3F হরমোনও কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, এই হরমোনগুলো নিয়ে কিন্তু একটা ডিটেলস ক্লাস রয়েছে, এই হরমোনগুলো নিয়ে একটা ডিটেলস ক্লাস কিন্তু অলরেডি আমরা আগে করেছি, সেই ক্লাসটা যারা যারা দেখোনি অবশ্যই করে কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো এটাকে কিন্তু 3F হরমোন বলা হচ্ছে। ঠিক আছে, কারণ ফ্লাইট অ্যান্ড ফাইট অ্যান্ড ফ্রাইট হরমোন বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, তো চলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমাদেরকে অ্যাড্রিনাল গ্রন্থি যেটা রয়েছে এটাকে কিন্তু বলছি আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ড। ঠিক আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড বলছি, তার কারণ কি? সুপ্রারেনাল গ্ল্যান্ড বলছি, এই সুপ্রারেনাল গ্ল্যান্ড বলার কারণটা কি অ্যাড্রিনালকে? ঠিক আছে, এর কারণ হচ্ছে গিয়ে এই অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্রন্থিটা এটা কার উপর অবস্থান করছে? আমরা যদি দেখি যে কিডনির ওপরে। ঠিক আছে, বা আমাদের যে বৃক্ক রয়েছে, ঠিক আছে, যদি আমরা দেখি এইভাবে এই বৃক্কের ওপরে কিন্তু এইভাবে টুপির মতো অবস্থান করছে। ঠিক আছে, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, এই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড কি করছে? আমাদের এই বৃক্কের ওপরে ঠিক টুপির মতো অবস্থান করছে। তো সেই জন্য ওকে, চলো মোটামুটি এইটা হচ্ছে আমাদের তাহলে বৃক্ক। যদি আমরা ধরি যে কিডনি, তো তার উপরে দেখিব আমরা কিভাবে এইভাবে টুপির মতো কিন্তু অবস্থান করছে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তো সেই জন্য এটাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হচ্ছে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এই আমাদের হরমোনের যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট কোয়েশ্চেন রয়েছে, প্রচুর ইনফরমেশন রয়েছে, তো ইনফরমেশন গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে রিভাইজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা এগুলো ভুলে যাবে। তো সেই জন্য খুব ভালোভাবে ক্লাসগুলো করতে থাকো এবং অবশ্যই করে কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে থাকো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 10 কি রয়েছে? বলছে দেখো কোনটি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহার করা হয়? তাহলে আগাছা নির্মূল বা উইডিসাইড, ঠিক আছে, আগাছা নির্মূলের কথা বলেছে বা উইডিসাইড হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশনগুলো দেখে নেবো আমরা। বলছে জিব্বেরেলিন, 2,4-D, কাইনিন, অক্সিন। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? আমরা যদি দেখতে পাচ্ছি এখানে অপশন বি তে রয়েছে 2,4-D। ঠিক আছে, এই 2,4-D কিন্তু কি হচ্ছে না, 2,4-D কিন্তু উইডিসাইড বা আগাছা নির্মূল করতে ব্যবহার করা হচ্ছে। 2,4-D কিন্তু উইডিসাইড বা আগাছা নির্মূল করতে এটাকে ব্যবহার করা হচ্ছে। এবং এটা মনে রাখতে হবে 2,4-Dটা কিন্তু একটা প্রকল্পিত হরমোন। ঠিক আছে, প্রকল্পিত হরমোন বা কৃত্রিম হরমোন লেখা ভালো। ঠিক আছে, এটাকে আমরা বলবো কৃত্রিম হরমোন। ঠিক আছে, তার কারণ এটা কিন্তু ন্যাচারাল নয় বা এটা কিন্তু স্বাভাবিক হরমোন, এটাকে কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন বা 2,4-D, এটা হচ্ছে আগাছা নির্মূল করতে ব্যবহার করা হচ্ছে। বাকি যে হরমোনগুলো রয়েছে দেখো অক্সিন বা কাইনিন বা জিব্রেলিন, এগুলো কিন্তু সবগুলোই প্রাকৃতিক হরমোন, এগুলো কিন্তু স্বাভাবিকভাবেই উদ্ভিদের দেহে কিন্তু পাই আমরা। ঠিক আছে, অক্সিন কি করছে? অক্সিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করছে, তার মানে গাছটাকে লম্বা হতে সাহায্য করছে অক্সিন। অক্সিজেনের প্রাপ্তি স্থান কোথায় বা অক্সিজেন কোথায় পাওয়া যাচ্ছে না, উদ্ভিদের অগ্রমুকুলে পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, অক্সিজেন কি করছে না, আমাদের যে উদ্ভিদের যে ট্রপিক চলন রয়েছে এই ট্রপিক চলন নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করছে অক্সিজেন। ঠিক আছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করছে হচ্ছে আমাদের অক্সিন। অক্সিন হরমোন কি করছে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে। তার সঙ্গে সঙ্গে পার্থেনোকার্পিতেও কিন্তু অক্সিন হরমোনের ব্যবহার রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখে নেব এই যে কাইনিন হরমোন, এটাকে আমরা জানি কাইনিন হরমোন বা সাইটোকাইনিন হরমোন কি হচ্ছে না, বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করছে। ঠিক আছে, কাইনিন বা সাইটোকাইনিন কিন্তু বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করছে। এর প্রাপ্তিস্থান কোথায়? নারকেলের তরল শস্যে রয়েছে, টমেটোর রসে রয়েছে। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা কাইনিন হরমোন পেয়ে যাব। জিব্বেরেলিন আমরা জানি যে জিব্বেরেলিন কি করছে না, উদ্ভিদের শাখা প্রশাখাগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করছে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই জিব্বেরেলিন হরমোন কিন্তু কি করছে না, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে কিন্তু সাহায্য করছে, তাই না?
বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে জিবেরেলিন হরমোন সাহায্য করছে। এবং জিবেরেলিন হরমোন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট তার মনে রাখতে হবে যে এটা কোথা থেকে পাওয়া গেছিল, এটা একটা ছত্রাক থেকে পাওয়া গেছিল, ঠিক আছে, জিব্বেরেল্লা ফুজিকুরি নামক একটা ছত্রাক থেকে, এবং এটা আবিষ্কার করেছিলেন কুরোসাওয়া নামক একজন বিজ্ঞানী। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমরা চলে যাব, দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। চলো কোয়েশ্চেন নাম্বার 11 বলছে ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করছে। তাহলে ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করছে কোন হরমোন, এটা কিন্তু আমাদেরকে বলতে হবে। অপশনগুলো দেখে নেব। বলেছে এসটিএইচ, থাইরক্সিন, ইনসুলিন নাকি অ্যাড্রিনালিন, কোনটা হবে রাইট অ্যান্সার? ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করছে। দেখো এসটিএইচ যেটা রয়েছে, এসটিএইচ কে আমরা কি বলতে পারি? এসটিএইচ কে কিন্তু আমরা জিএইচও বলতে পারি। ঠিক আছে, এসটিএইচ কে কিন্তু আমরা জিএইচও বলতে পারি, তার মানে সোমাটোট্রপিক হরমোন। এসটিএইচ হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। সোমাটো কথাটার অর্থ হচ্ছে কি দেহ। তাহলে সোমাটোট্রপিক হরমোনের কাজটা কি? এটা কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধিতে, ঠিক আছে, বা আমাদের কিন্তু বডির যে গ্রোথ হচ্ছে সেটাতে কিন্তু হেল্প করছে এই সোমাটোট্রপিক হরমোন। তো সেই জন্য তাকে গ্রোথ হরমোনও কিন্তু বলা হচ্ছে, জিএইচ বা গ্রোথ হরমোন কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে দেখো থাইরক্সিন। থাইরক্সিন এক্ষুনি আমরা বললাম একটু আগে যেটা থাইরয়েড গ্রন্থি থেকে সিক্রেট হচ্ছে থাইরক্সিন হরমোন। ইনসুলিন রয়েছে এবং অ্যাড্রিনাল রয়েছে। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের হয়ে যাবে কি? রাইট অ্যান্সারটা কিন্তু অপশন বি হয়ে যাচ্ছে। এই থাইরক্সিন হরমোন কিন্তু কি করছে না, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করছে। ঠিক আছে, ব্যাঙাচির থেকে যে ব্যাঙ হচ্ছে সেই ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করছে থাইরক্সিন হরমোন। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইনসুলিন হরমোন কি কাজ করছে আমাদের? ইনসুলিন আমরা জানি যে আমাদের বডির মধ্যে যে সুগার লেভেল রয়েছে বা শর্করার যে মাত্রা রয়েছে সেটাকে কিন্তু কমিয়ে ফেলতে সাহায্য করছে এই ইনসুলিন হরমোন। এরপরে রয়েছে কি অ্যাড্রিনালিন। এক্ষুনি আমরা বললাম এটাকে সংকটকালীন বা জরুরিকালীন হরমোন বলা হচ্ছে বা আপদকালীন হরমোন বলা হচ্ছে। ঠিক আছে, কোন রকম কোনো সংকটজনক অবস্থায় কিন্তু এই হরমোনটা খরিত হচ্ছে এবং আমাদের কিন্তু বডি ফাংশনটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করছে। আচ্ছা বেশ, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করছে। একটু আগেই আমরা এটা নিয়ে ডিসকাস করলাম। কি বলেছে? অক্সিন, জিবেরেলিন, কাইনিন, থাইরক্সিন। দেখো আমি তোমাদের একটু আগেই বললাম যে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করছে কি? বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করছে অক্সিন। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করছে অক্সিন। এই ঘটনাটাকে আমরা কি বলবো? পার্থেনোকার্পি। ঠিক আছে, পার্থেনোকার্পি। ঠিক আছে, তাহলে পার্থেনোকার্পি মানে হচ্ছে বীজবিহীন ফল উৎপাদন। তাহলে এই বীজবিহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পিতে সাহায্য করছে আমাদের অক্সিন হরমোন। অক্সিন হরমোন হচ্ছে একটা কি? অক্সিন হরমোন একটা স্বাভাবিক হরমোন। ঠিক আছে, এবং এটা কিন্তু নাইট্রোজেন যুক্ত একটা নাইট্রোজেন যুক্ত আম্লিক হরমোন। মনে রাখতে হবে অক্সিন হরমোন কিন্তু নাইট্রোজেন যুক্ত একটা আম্লিক হরমোন। ঠিক আছে, নাইট্রোজেন যুক্ত হরমোন এটা। ঠিক আছে, যুক্ত হরমোন। একমাত্র এই যে হরমোনগুলো রয়েছে উদ্ভিদের যে তিনটে হরমোন আমরা পড়ি, ঠিক আছে, অক্সিন, জিবেরেলিন বা সাইটোকাইনিন, এর মধ্যে এই জিবেরেলিনটা কিন্তু নাইট্রোজেন বিহীন। মনে রাখতে হবে জিবেরেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন হরমোন। ঠিক আছে, বাকি আমরা যদি দেখি যে এই কাইনিন হরমোন বা সাইটোকাইনিন হরমোন এটাও কিন্তু নাইট্রোজেন যুক্ত এবং এটা হচ্ছে কি ক্ষারীয়। এটা হচ্ছে আমাদের ক্ষারীয় হরমোন এবং এটা হচ্ছে কিন্তু আমাদের আম্লিক হরমোন। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দেয় যে নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় হরমোন কোনটা, নাইট্রোজেন যুক্ত আম্লিক হরমোন কোনটা, এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন বিহীন হরমোন। জিবেরেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন হরমোন। তাহলে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে পার্থেনোকার্পিতে আমাদের সাহায্য করছে কে? অপশন এ বা আমাদের অক্সিন। ঠিক আছে, অপশন এ এখানে সাহায্য করছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 13 কি রয়েছে দেখো, বলছে নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? তাহলে কোন হরমোনের কম ক্ষরণে রক্তের মধ্যে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে? অপশনগুলো কি কি রয়েছে? থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন। তাহলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলবো? রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার যে ঘটনা, এটাকে আমরা কি বলবো? ডায়াবেটিস। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস বলবো আমরা। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস, বা আমরা আরেকটা কি বলতে পারি? ডায়াবেটিস মেলিটাস, বা আমরা বলবো মধুমেহ। ঠিক আছে, মধুমেহ রোগ আমরা বলে থাকি। মধুমেহ রোগ কিন্তু আমরা বলে থাকি। ডায়াবেটিস মেলিটাস
বা মধুমেহ রোগ বলে থাকি রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাওয়াটাকে, তাহলে এটার জন্য কে সাহায্য করছে বা রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় কোন হরমোনের অভাবে, তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইনসুলিন হরমোন। এই ইনসুলিন কি করছে, আমাদের রক্তের শর্করার পরিমাণকে কমাতে সাহায্য করছে। ইনসুলিন রক্তের শর্করার পরিমাণটাকে কমাতে সাহায্য করছে। যেহেতু ইনসুলিন হরমোনের কাজটা হচ্ছে রক্ত শর্করার পরিমাণ কমানো, যদি সেটাই কমে যায় তাহলে কি হবে, রক্ত শর্করার পরিমাণ বেড়ে যাবে, রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে ইনসুলিনের সঙ্গে রক্তের শর্করার পরিমাণের কিন্তু একটা ব্যস্ত সম্পর্ক। মনে রাখতে হবে যে ইনসুলিন, জাস্ট এ সেকেন্ড, ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিন এইভাবে কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে, ভ্যারাইজেস কি হচ্ছে না 1/, রক্ত শর্করা, ঠিক আছে, এরকম একটা কিন্তু আমরা সম্পর্ক এখানে এস্টাবলিশ করতে পারবো, ঠিক আছে। তার মানে ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে রক্তের শর্করার পরিমাণ কমে যাবে, আবার রক্তের শর্করার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ইনসুলিনের পরিমাণ কমে গেছে মনে করতে হবে আমাদেরকে। তাহলে এটার সঙ্গে কিন্তু একটা ব্যস্ত সম্পর্কে রয়েছে রক্ত শর্করার সঙ্গে, ঠিক আছে। কিন্তু এই গ্লুকাগন কি করছে, ঠিক ইনসুলিনের অপোজিট কাজ করছে গ্লুকাগন, ইনসুলিনের ঠিক অপোজিট কাজ করছে গ্লুকাগন। তার মানে গ্লুকাগন কি করছে, রক্তের শর্করার পরিমাণটাকে বাড়িয়ে দিতে সাহায্য করছে, ঠিক আছে। গ্লুকাগন কি করছে, রক্তের শর্করার পরিমাণটাকে বাড়িয়ে দিতে সাহায্য করছে, ঠিক আছে। তাহলে গ্লুকাগন কিন্তু ইনসুলিনের ঠিক অপোজিট কাজটা এখানে করছে, ঠিক আছে, অপোজিট রোল প্লে করছে। এবং এই দুটো কিন্তু একই জায়গা থেকে, তার মানে আমরা বললাম যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, ওইখান থেকে কিন্তু খরিত হচ্ছে ইনসুলিন, খরিত হচ্ছে বিটা সেল থেকে, আর গ্লুকাগন খরিত হচ্ছে আলফা সেল থেকে। এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। চলো ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 14 বলছে ডাবের জলে পাওয়া যায় যে হরমোন, একটু আগে আমি বলেছিলাম যে ডাবের জলে কোন হরমোনের উৎস বা ডাবের জল কোন হরমোনের উৎস, ডাবের জল এবং টমেটোর যে রস রয়েছে সেখানে কোন হরমোন পাওয়া যাচ্ছে আমি একটু আগে তোমাদের বললাম। তাহলে অপশনগুলো দেখো, বলছে অক্সিন, জিবেরেলিন, কাইনিন, ইথিলিন। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে, এই যে সাইটোকাইনিন বা কাইনিন হরমোন, এটাই কিন্তু পাওয়া যাচ্ছে ডাবের জলে বা নারকেলের তরল শস্য, ঠিক আছে। ডাবের জল বা নারকেলের তরল শস্য, এখানে কিন্তু এই কাইনিন হরমোন বা সাইটোকাইনিন হরমোনটা পাওয়া যাচ্ছে, যার কাজ হচ্ছে কি, যার কাজ হচ্ছে উদ্ভিদের বার্ধক্যকে বিলম্বিত করা, ঠিক আছে, উদ্ভিদের বার্ধক্যকে বিলম্বিত করা। ওকে, এই যে ঘটনাটা, এটা প্রথম কিন্তু রিচমন্ড এবং ল্যাং প্রথম পরীক্ষা করে দেখেছিলেন, তো সেই জন্য এখানে কিন্তু এই যে ঘটনাটাকে যে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করছে, এই এফেক্টটাকে কিন্তু রিচমন্ড ল্যাং এফেক্টও কিন্তু বলা হয়। একটু ভালো করে এগুলো খেয়াল করে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, ইথিলিন হচ্ছে কি, ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন, আমরা জানি, যেটা হচ্ছে কিন্তু একদম সাইটোকাইনের ঠিক অপোজিট কাজ করছে হচ্ছে ইথিলিন, সাইটোকাইনের একদম অপোজিট কাজ করছে কি ইথিলিন। তাহলে ইথিলিন কি করছে না ফল পাকাতে সাহায্য করছে, এটা একটা ফল পাকাতে সাহায্য করছে, ঠিক আছে। চলো আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে, বলছে একটি গ্যাসীয় হরমোন, দেখো তারপরেই দেওয়া রয়েছে একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। তাহলে গ্যাসীয় হরমোন কোনটা হবে, বলছে অক্সিন, ফ্লোরিজেন, কাইনিন, ইথিলিন, এইগুলো রয়েছে। তাহলে গ্যাসীয় হরমোনের নাম একটু আগে আমি বললাম তোমাদেরকে যে ইথিলিন, এই ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন, ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। এর কাজ কি, এর কাজ হচ্ছে কি ফল পাকানো, ফল পাকানো, ঠিক আছে। তাহলে ফল পাকাতে সাহায্য করছে ইথিলিন, ফল পাকাতে সাহায্য করছে ইথিলিন। এবং ইথিলিনের বিপরীতধর্মী হরমোন হচ্ছে সাইটোকাইনিন, যেটা হচ্ছে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করছে। তাহলে দুটো কিন্তু দুটোর অপোজিট কাজ করছে, একটা হচ্ছে বার্ধক্যকে ত্বরান্বিত করছে বা বার্ধক্য তাড়াতাড়ি নিয়ে আসছে ইথিলিন, আর বার্ধক্য বিলম্বিত করছে বা বার্ধক্যকে আসতে দিচ্ছে না সেটা হচ্ছে কি, বা তারুণ্য বজায় রাখছে সেটা হচ্ছে আমাদের সাইটোকাইনিন। দুটো হচ্ছে দুটো হরমোনের বিপরীতধর্মী, সাইটোকাইনিনের বিপরীতধর্মী ইথিলিন, ইথিলিনের বিপরীতধর্মী সাইটোকাইনিন, ঠিক আছে। ওকে, চলো তাহলে এখানে আজকে এই পর্যন্তই ছিল আজকে আমাদের সেটটা 15টা কোয়েশ্চেন। এখানে কিন্তু তোমরা অবশ্যই করে পেয়ে যাচ্ছ তোমাদের অ্যান্সার কিটা, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমাদের অ্যান্সার দেওয়া রয়েছে, খুব সহজে তোমরা কিন্তু আবার নিজেরা প্র্যাকটিস করতে পারবে এবং অ্যান্সারগুলো কিন্তু এখানে মিলিয়ে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের হচ্ছে ক্লাসগুলো, এগুলোর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে। লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই কিন্তু অবশ্যই করে ক্লাসগুলো খুব মন দিয়ে করতে থাকবে এবং সবাই কিন্তু প্র্যাকটিস ভালোভাবে করতে থাকবে, আদারওয়াইজ কিন্তু যেগুলো আগে হয়ে যাচ্ছে সেগুলো তোমরা ভুলে যাবে। তো অবশ্যই করে ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করতে থাকো, এইভাবে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের ক্লাসগুলো আসতে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা
কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকো। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। টাটা, থ্যাংক ইউ।